আজকের ভিডিওতে আলোচনা করব ল্যাপটপের মাদারবোর্ডের বেসিক কিছু কম্পোনেন্টস এবং ভিন সেকশন কিভাবে কাজ করে প্রত্যেকটা যে মাদারবোর্ডের সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা বায়োস প্রোগ্রাম নিয়ে বলছিলেন যে বায়োসের বায়োস এবং আইও প্রোগ্রাম এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেব। তো আজকে আপনাদেরকে বলবো যে কোন জেনারেশনে কয়টা করে ভোল্টেজ লাগে এবং ভিন সেকশন এতটুকুই শুধু আলোচনা করব। প্রথমে আপনাদেরকে এই মাদারবোর্ডটাতে দেখাই। এই মাদারবোর্ডটা হচ্ছে এইচপির একটা মাদারবোর্ড এবং এটা হচ্ছে 7 জেনারেশনের একটা মাদারবোর্ড। এটা হলো ডিসি জ্যাক কানেক্টর। আমি ডিটেল সিস্টেমেটিক এবং বোর্ড ভিউ দিয়ে আরও ক্লিয়ার আপনাদেরকে বুঝাই দেবো। এবং এটা হলো প্রসেসর এবং পিসিএস সক বলে কিছু কয়েল দেখা যাচ্ছে এবং এগুলো কানেক্টর, ব্যাটারির সকেট, র্যাম এবং র্যামের সকেট। তো আসলে এই মাদারবোর্ডটাকে আমি যদি আর একটু ক্লিয়ার আপনাদেরকে দেখাতে যাই, পিকচারটা ওপেন করে রাখছি যেন আপনাদেরকে খুব সহজে বুঝাই দিতে পারি। তো দেখেন এটা হলো আমাদের ডিসি জ্যাক কানেক্টর। এটাতে আমাদের মেন অ্যাডাপ্টার 19 ভোল্ট এটাতে আসে এবং দুটা করে মসফেট দেওয়া থাকে এবং সিএলআর মানে কারেন্ট সেন্সিং রেজিস্ট্যান্স সিএলআর থাকে। এটা প্রত্যেকটা ল্যাপটপে থাকবে। তো ফার্স্ট মসফেট 7 মসফেট আমরা বলি, অনেক সময় এসি ফেট, আরবি ফেটও বলা হয়। এখানে যে দুটা মসফেট আছে এবং হলো তারপরে সিএলআর আছে। এটা হলো আমাদের এই মাদারবোর্ডের ভিন সেকশন। তো সিএলআর পর্যন্ত যে সেকশনটা হয় মানে যতটুকু হয় সেটাকে আমরা ভিন সেকশন বলি। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকটা সেকশন মাদারবোর্ডে পাই, ল্যাপটপের মাদারবোর্ডে পাই। ওখানে আমরা আগে দেখাইনি। দেখেন মাদারবোর্ডগুলোতে সাধারণত থাকে হচ্ছে ভিন সেকশন থাকবে। তো ভিন সেকশন আমরা সিএলআর পর্যন্ত যে ভিন সেকশনটা হয় সেটা 3 ভোল্ট 5 ভোল্ট একটা সেকশন হয়। এরকম এখানে আছে 3 ভোল্ট, এখানে আছে 5 ভোল্ট। ব্যাটারির একটা সেকশন হয়। তারপরে র্যাম ভোল্টেজের জন্য র্যামের একটা পার্ট হয় এবং ভিসিসি কোর, গ্রাফিক্স কোর সেইটা একটা পার্ট হবে এবং ভিসিসি এসএ আইও এগুলোর জন্য একটা পার্ট হবে। আমি বলে নিই যে জেনারেশন ওয়াইজ কিন্তু ভোল্টেজ যেটা বলতেছিলাম সেটা আমাদেরকে জানতে হবে যে কোন জেনারেশনে কয়টা ভোল্টেজের প্রয়োজন হয়। এটা যদি আমরা জানি, যে কোনো মাদারবোর্ড আপনি এইচপি, ডেল, এসার, আসুস, তোশিবা যাই হোক না কেন, আপনি কিন্তু ফার্স্টে মাদারবোর্ডটা নেওয়ার পরে যদি আমরা জেনারেশনে কয়টা ভোল্টেজ লাগবে এটা যদি আমরা জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হবে না। এটা হলো 3 ভোল্টের কয়েল। এটা 1 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ থাকে এই মাদারবোর্ডে। 1.8 আছে এই পাশে, 1.8 থাকবে। এটা হলো 2.5 র্যামের জন্য, 1.8 থাকবে যে এই জায়গাটাতে। এটা আমি ডায়াগ্রাম দেখে আপনাদেরকে দেখাই দেবো। ডিটেলস আলোচনা করব ভিন সেকশন নিয়ে। এটা হলো আইও চিপ। তো 7 জেনারেশন মাদারবোর্ডে আমরা জানি ভোল্টেজের প্রয়োজন হবে, ভিসিসি কোর তৈরি হবে, ভিসিসি এসএ হবে, 1 ভোল্টেজ এবং 1.8 ভোল্টেজ অলওয়েজের প্রয়োজন হবে, 3 ভোল্ট এবং 5 ভোল্ট তো তৈরি হবে, সাথে ব্যাটারির জন্য ব্যাটারির কয়েল এটা লাগে। আর র্যামের জন্য 1.2 ভোল্টেজের প্রয়োজন হয় আর সাথে র্যামের জন্য 2.5 যে ভিপিপি ভোল্টেজ সেটার প্রয়োজন হয়। যেমন এই মাদারবোর্ডটারে এখানে আছে, দেখেন আমি যেটা বলতেছিলাম এটা হলো 2.5 ভোল্টেজের ভিপিপি ভোল্টেজের জন্য এই যে এইটা। তো যদি ভিপিপি ভোল্টেজ না হয় তাহলে কি হতে পারে, ভিপিপি ভোল্টেজের পাওয়ার গুড দিয়ে কী হতে পারে, যদি ডায়াগ্রাম থাকে তাহলে কি হবে, আপনি কাজ করতে সহজে পারবেন। কারণ র্যাম ভোল্টেজটা হচ্ছে কিনা, ভিপিপি যদি না হয় তাহলে র্যাম হবে না। তো সেটা কনফার্ম হতে পারবেন কীভাবে, দেখেন এখানে লেখা আছে PU2501, এখানে পিকচার PU2501, PU2501। এইটা দেখানোর পরে আমি আপনাদেরকে ভিন সেকশনটা দেখাই দেব। এইটা দেখেন র্যামের যে ভিপিপি ভোল্টেজের কথা বলতেছিলাম, ভিপিপি ভোল্টেজের যে পাওয়ার গুড সেই পাওয়ার গুডটা কিন্তু অ্যানাবল হয়েছে 1.2 র্যামের। অতএব র্যামটা 1.2 ভোল্টেজ তখনই তৈরি হবে যখন ভিপিপি ভোল্টেজটা হবে। তো এই জন্য আমাদেরকে সিকোয়েন্সটা আগে জানতে হবে। তো এই সিকোয়েন্সগুলো একটা ভিডিওতে বলাটা খুব কঠিন হবে, সেজন্য আজকে শুধুমাত্র আপনারা চাইলে আমি প্রত্যেকটা সিকোয়েন্স বলে দেবো একটা একটা করে, জন্য আপনারা মাদারবোর্ড খুব ইজিলি কাজ করতে পারেন। ল্যাপটপের মাদারবোর্ড আপনার 10 জেনারেশনের মাদারবোর্ড আছে এখানে, কিন্তু কোনো বিষয় না, আপনি নর্মালি কাজ করবেন। আমি শুধু আলোচনা করব আজকে ভিন সেকশন নিয়ে। ভিন মানে ভোল্টিন সেকশন। আপনার 19 ভোল্ট যখন আমরা অ্যাডাপ্টার দেব তখন এটা পাস করবে আমাদের পুরো মাদারবোর্ডে। কিভাবে যায় সেটা আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। এটা হলো ডিসি জ্যাক কানেক্টর। তো এই ডিসি জ্যাক কানেক্টরের পরে এখানে দেখেন লেখা আছে PQB11। তারপরে এখানে আমরা যদি ট্র্যাকটাকে খুব ভালো করে ফলো করি, ট্র্যাকটা আমরা দেখব যে এখানে দেখেন আমাদের এখানে 19 ভোল্ট আসবে, তারপরে এই ট্র্যাকটা আলাদা আছে এবং এই তিনটা একসাথে আছে, মানে এই তিনটা হলো সোর্স, এইখানে 5 6 7 8 আছে ড্রেন। তো সোর্সটা থেকে এই মসফেটে চলে আসছে, এই মসফেটের আসছে, তারপরে কিন্তু এই মসফেট থেকে আবার আউট হয়েছে। আর এইটার গেট অপারেট হচ্ছে কিভাবে সেইটা আসেন আমরা এই ভিন সেকশনটা এখান থেকে দেখি। একটু লাইটটা দিলাম যেন আপনারা ক্লিয়ার দেখতে পান। তো সেক্ষেত্রে এখন আমরা কি করব, ভোল্টিন সেকশনের 19 ভোল্টটা কাজ করছে কিভাবে সেটা দেখব। তো ফার্স্ট মসফেটের আমাদের ড্রেনে আসছে কত, 19 ভোল্ট আসছে।
এরপরে সোর্সে আমরা একটু ইয়াতেও দেখাবো, মিটার দেখাবো, ক্যামেরাতেও দেখাবো একই সাথে। তো এইটা হচ্ছে 19 ভোল্ট সোর্সে। আর এটার যে গেট হবে হাই ড্রাইভ, যেমন 25 ভোল্ট আসতেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই ভোল্টেজটা কিভাবে আসতেছে। দেখেন এই ভোল্টিন সেকশনটা সিএলআরের আগ পর্যন্ত, সিএলআর মানে হচ্ছে কারেন্ট সেন্সিং রেজিস্টর, এর আগ পর্যন্ত যেই ভোল্টেজটা হয় সেই টোটালটাকে আমরা ভোল্টিন সেকশন বলি। তো আমরা এখানে দেখে নিই এটার যেই PRB1, এটা হলো সিএলআর। ওকে, আমি এখন কি করব, PRB1 এখানে সার্চ করব, আপনারা করবেন। আমি আপনাদেরকে একটা মাদারবোর্ড দিয়ে আগে ডিটেলস দেখাই, তারপরে হচ্ছে আদার্স মাদারবোর্ডগুলো দেখাবো। ভিডিও হয়তো বড় হয়ে যাবে। ঠিক এই জায়গাটায় আসেন, এবার দেখি। দেখেন ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট এবং হলো সিএলআর পয়েন্ট। এবং সিএলআরের ঠিক পরের অংশ, মানে সিএলআরের দুইটা পার্ট, একটা হলো এসিপি আর একটা এসিএন, অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ এবং অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ। এটা হলো এখানে লেখা আছে, দেখেন এসিপি এবং এই পাশে লেখা আছে এসিএন, মানে অ্যাডাপ্টার কারেন্ট পজিটিভ এবং অ্যাডাপ্টার কারেন্ট নেগেটিভ। এই দুইটা সিএলআরের এই দুটো অংশ চার্জার কি করে, চার্জিং আইসি সেন্স করে। এটা হলো আমাদের চার্জিং আইসি। চার্জিং আইসির নাম্বারটা হলো BQ24725। এর দুইটা জিনিসের ইনফরমেশন লাগবে, একটা হলো ভিসিসি লাগে এবং এসি ডিটেক্ট লাগে। তো এসি ডিটেক্ট কী করে হয় এর আগে অবশ্যই ভিডিওতে বলছি, তারপর আমি একটু আলোচনা করব আজকে, যেহেতু ভোল্টিন সেকশনের বেসিকটা আপনাদের সাথে আলোচনা করব। 19 ভোল্ট আসবে, 19 ভোল্ট আসার পরে এটা হলো ভোল্টেজ ডিভাইডার হবে, রেজিস্টর, দুইটা রেজিস্টরের মাধ্যমে 19 ভোল্ট। ফার্স্ট রেজিস্টর এটা R1, এটা R2, এই দুটা রেজিস্টরের মাধ্যমে এটা ডিভাইডেড হয়ে এসি ডিটেক্ট সাধারণত 2.6 অ্যাভব এর প্লাস 2.7, 2.8 এই ভোল্টেজটা হতে পারে। তো এখানে কত ভোল্টেজ হবে সেটাও আলোচনা করি, একটু দেখে নিই। তো আপনারা কাজ করার সময় ভোল্টিন সেকশনটা যখন করবেন দুই ধরনের হয়, এখানে পি চ্যানেলেরও মসফেট ব্যবহার করা হয়, এন চ্যানেলের মসফেট ব্যবহার করা হয়, দুইটা করা হয়। তো এইটা আপনারা ব্যবহার করবেন, তাহলে কত আসবে সেটা খুব সহজে দেখতে পাবেন। আমাদের এখানে কত আসতেছে, ফার্স্ট রেজিস্টর যেটা, ফার্স্ট রেজিস্টরটা হচ্ছে 422K, আর সেকেন্ড রেজিস্টরটা কত আছে 66.5K। যাই হোক, দেখে দেখে আমি করতেছি, ভুল হতে পারে। তাছাড়া 422 উপরেরটা 422 দিয়ে দিই, 422 কিলো ওহম। দেখেন এখানে ওহম আছে, কিলো ওহম সিলেকশন করবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে কত ভোল্টেজ আসবে এখানে। আর নিচেরটা কত আছে 66.5, এইখানে কিলো ওহম সিলেকশন করে দিতে হবে। ওকে, এবার হলো ক্যালকুলেট করলাম, দেখেন 2.59 আসছে, তার মানে হলো 2.6 যেটা বলতেছিলাম। এসি ডিটেক্টে যদি 2.6 ভোল্টেজ হয় এবং হলো ভিসিসি আসে, তাহলে এসি ড্রাইভ আমাদের কিন্তু চালু হয়। তো এসি ড্রাইভটা চালু হবে, এই যে এসি ড্রাইভ যেটা আমাদের 25 ভোল্ট তৈরি আমরা দেখতে পাচ্ছি গেটে, সেই 25 ভোল্ট তৈরি হবে। এবং এই 25 ভোল্টটা কী হবে, ফার্স্ট মসফেটকে এরকম করে ক্রস করে 19 ভোল্ট এখানে আসবে, পরেরটা আবার 19 ভোল্ট এভাবে এসে সিএলআর পয়েন্টে আসবে। এবং এই সিএলআর পয়েন্ট থেকে পুরো মাদারবোর্ডে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে আমাদের 19 ভোল্ট। এটা হলো ভিন সেকশন কনসেপ্ট। এখানে দেওয়া আছে এন চ্যানেল মসফেট দেওয়া আছে, আবার অনেক মাদারবোর্ডে কিন্তু পি চ্যানেল মসফেটও দেওয়া থাকবে। তো এইটা হলো এই মাদারবোর্ডটা। আমি অন্য মাদারবোর্ড একটু দেখাবো, পিকচার দিয়ে ওপেন করে দেখাই আপনাদেরকে সহজের জন্য। প্রত্যেকটা মাদারবোর্ডে আপনার জেনারেশন যাই হোক না কেন, ডেল হোক, যেমন এই মাদারবোর্ডটা, এটা হচ্ছে ডেলের একটা মাদারবোর্ড। দেখেন এই মাদারবোর্ডের যদি ভোল্টিন সেকশন দেখাই, এটা হলো কি ডিসি জ্যাক, ডিসি ইন লেখা আছে, ডিসি ইন। এখানে আমাদের 19 ভোল্ট আসবে। এখান থেকে দেখেন ট্র্যাকটা ভালো করে খেয়াল করলে এখানে আমাদের 19 ভোল্ট আসবে। সেই 19 ভোল্টটা এখানে দুইটা রেজিস্টর আছে এবং এইখানে রেজিস্টর হয়ে এখন এইখানে কি কনসেপ্ট ব্যবহার করছে সেটা হলো ডায়াগ্রামটা আমাদেরকে দেখতে হবে। তারপরে 19 ভোল্ট আসবে, 19 ভোল্ট এইটার মাধ্যমে এখানে সেকেন্ড মসফেট এবং এটা হলো সিএলআর। এই সিএলআর থেকে সিএলআর কারেন্ট সেন্সিং রেজিস্টর, এখান থেকে পুরো মাদারবোর্ডে আমাদের 19 ভোল্ট ডিস্ট্রিবিউশন হবে। এটা হলো এই মাদারবোর্ডের ভিন সেকশন, ভোল্টিন সেকশন। জাস্ট এইটা হলো, এটা কত ডেলের মাদারবোর্ড, কোন জেনারেশন আসেন দেখি, কোন জেনারেশনের মাদারবোর্ড সেটাও একটু দেখে নিই এই সুযোগে।
তো এখানে লেখা আছে মাদারবোর্ডটার ডায়াগ্রামটা যখন ওপেন করছি এখানে কি লেখা আছে এসকিএল কেবিএল মানে স্কাইলেক কেবিলেক 6 এবং 7 দুইটা জেনারেশনে এই মাদারবোর্ডটা আসে। প্রসেসর দুইটা জেনারেশনের বসানো থাকে কিন্তু কনসেপ্ট ওই একই। আর এখানে অনেক কিছুই দেওয়া থাকে সাইডে ব্যাট আউট মানে হচ্ছে আপনার এর যে মেইন অ্যাডাপ্টার 19 ভোল্টের হিসাব 3 ভোল্ট 5 ভোল্ট, তারপরে আপনার র্যাম সবগুলো কোনটায় কোন পেজে আছে সেই জিনিসগুলো আপনার এভাবে দেওয়া থাকে। তো এগুলো দেখবেন, এগুলো দেখলে আপনি একটু ধারণা পাবেন। এগুলোতে দেখলে বোঝা যাচ্ছে 6-7 জেনারেশনে কিন্তু ভোল্টেজ বেশি লাগে। এখানে হচ্ছে ব্যাটারির একটা কয়েল আছে, এটা হলো ব্যাটারির, তাহলে তো ব্যাটারির ভোল্টেজ যাচ্ছে 5 ভোল্ট একটা আছে। এখানে ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর আছে, তাহলে এটা একটা ভোল্টেজ, ভিসিসি কোর এটা একটা ভোল্টেজ। প্রসেসরের কয়টা ভোল্টেজ লাগতেছে এবার আপনারা খেয়াল করেন, এটা 1 ভোল্টেজ অলওয়েজ একটা ভোল্টেজ এটা লাগতেছে। অপোজিট সাইডে আমি দেখাইছি 1.8 ভোল্টেজের একটা কয়েল আছে, পয়েন্ট আছে, সেটা তৈরি হবে। ভিসিসি এসএ ভোল্টেজ লাগবে, ভিসিসি এসএ একটা ভোল্টেজের কয়েল থাকে, আর থাকে সিপিইউ কোর, আর এখানে হলো 3 ভোল্ট। তাহলে আমাদের ভিসিসি এসএ, ভিসিসি আপনার 1.8 1.0, তারপরে সিপিইউ কোর, গ্রাফিক্স কোর, এই ভোল্টেজগুলো কিন্তু লাগতেছে। 6 থেকে 7টা ভোল্টেজ লাগতেছে আমাদের হচ্ছে মাদারবোর্ডে। তারপরেও যদি আরও কনফার্ম হতে চান যে কয়টা ভোল্টেজ লাগবে সেটার জন্য আমি একটা ডায়াগ্রাম এটা যদি দেখাই তাহলে এখান থেকে হয়তো একটা ধারণা পাবেন। এটা হচ্ছে আপনার 6 জেনারেশনের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের ডায়াগ্রাম থেকে ডেলের এখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে দেখেন কয়টা ভোল্টেজের প্রয়োজন হয়। তো আপনারা যদি এই ডায়াগ্রামগুলো দেখেন, স্টাডি করেন, তাহলে কিন্তু একটা ধারণা পাবেন। আমি ভোল্টিন সেকশনটা আরও কয়েকটা মাদারবোর্ডে দেখাবো, তাহলে মোটামুটি আপনারা একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে ভোল্টিন সেকশনে কীভাবে এটা কাজ করে। এই যে এইখানে দেখেন 6 জেনারেশন মাদারবোর্ড, 6 জেনারেশন মাদারবোর্ডে কয়টা ভোল্টেজ লাগতেছে দেখেন, ভিসিসি কোর, ভিসিসি আইও, ভিসিসি জিটি, তাহলে 3টা ভোল্টেজ হলো ভিডিডি কিউ মানে র্যামের এই ভোল্টেজটা প্রয়োজন হচ্ছে, এবং সেই সাথে কি হচ্ছে ভিসিসি এসটি, তো ভিসিসি এসটি ভোল্টেজ এবং ভিসিসি এসএ, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা ভোল্টেজ কিন্তু 6 এবং 7 জেনারেশন মাদারবোর্ডের প্রসেসরের জন্য প্রয়োজন হচ্ছে ল্যাপটপের এই মাদারবোর্ডে। এখন সেক্ষেত্রে জেনারেশন যাই হোক কিংবা যেই মাদারবোর্ডই হোক, যেমন যদি আমি 840 দেখা গেল যে 840 G6 মাদারবোর্ড আমি পাই, এই অ্যাডাপ্টারটা খুলে রাখি, 840 G6-এর যদি মাদারবোর্ড পাই তাহলে আমার ধারণা থাকছে এটা তো হচ্ছে 8 জেনারেশনের, তাহলে কয়টা ভোল্টেজ আমার লাগছেই, আমার ধারণা থাকছে যে আমার 6-7টা ভোল্টেজের প্রয়োজন হবে। আচ্ছা, আমি এবার আপনাদেরকে 5th জেনারেশনের একটা মাদারবোর্ড দেখা দিচ্ছি। দেখেন সেই মাদারবোর্ডে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ভোল্টেজ যে কম লাগে সেটা আপনারাদেরকে এইটা দেখাই দিই। তো এইটার যেমন এইটা হলো একটা 5th জেনারেশনের, দেখেন এই মাদারবোর্ডটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে কিন্তু কয়েল সংখ্যা একেবারে কম, র্যামের একটা ভোল্টেজ থাকবে, পিসিএসের একটা চিপসেটের একটা ভোল্টেজ থাকবে, ভিসিসি কোর হবে, 3-5 ভোল্ট হবে, ব্যাস শেষ, আর কিন্তু কিছু নাই। এই পাশে দেখেন কোনো কয়েল নাই, এটা হলো 5th জেনারেশনের মাদারবোর্ড। এই পাশে দেখেন কয়টা কয়েল আছে, কয়টা ভোল্টেজ আছে, তাহলে 4 এবং 5th জেনারেশনের জন্য কিন্তু ভোল্টেজ একেবারে কম লাগে, সেটা আপনারা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন। এখানে আছে 3 ভোল্ট 5 ভোল্টের কয়েল, এখানে আছে ভিসিসি কোর মানে প্রসেসরের জন্য, এই পাশে আরেকটা ড্রাইভার আইসি এবং কয়েলের ব্যবস্থা রাখছে কিন্তু দেয়নি, এখানে আছে চিপসেটের জন্য 1.05 ভোল্টেজ, আর কিন্তু নাই। এই মাদারবোর্ডটা কি 4th জেনারেশনের একটা মাদারবোর্ড, তো 4th এবং 5th জেনারেশনের ভোল্টেজ কিন্তু একেবারে কম, যার কারণে কয়েল সংখ্যাও কম। তাহলে যখন 4th জেনারেশন অথবা 5th জেনারেশনের মাদারবোর্ড আপনি পাবেন কাজ করতে গেলে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা তো ভোল্টেজ কম এবং কী কী ভোল্টেজ লাগছে, তখন সেই ভোল্টেজটা কোনটা মিসিং আছে সেটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এই ভোল্টেজটা আমার নাই, অতএব করতে হবে। আর একটা জিনিস হলো যে সিকোয়েন্স ধরে কাজ করতে হয়, কার আগে কে হচ্ছে কার পরে কে হচ্ছে সেটা আপনাদেরকে জানতে হবে, কোনটার পরে কোনটা আসবে সেটা আপনাকে মুখস্থ করার দরকার নাই, আপনি যে কোনো এইভাবে সিকোয়েন্সটা দেখতে পারেন, এই যে এই ধরনের সিকোয়েন্সগুলো দেখবেন। আরেকটা জিনিস দেখবেন যে পাওয়ার গুডগুলো দেখবেন, কার পাওয়ার গুড দিয়ে কে অ্যাক্টিভ হচ্ছে, একটা ভোল্টেজের পাওয়ার গুড দিয়ে আরেকটা ভোল্টেজ অ্যাক্টিভে হয়, এটাই হলো সিস্টেম। এই সিস্টেমগুলো যখন আপনি দেখতে থাকবেন যে আমাদের 19 ভোল্ট আসার পরে 3 ভোল্ট 5 ভোল্ট অলওয়েজ হচ্ছে, 3 ভোল্ট 5 ভোল্ট অলওয়েজ হওয়ার পরে এই যেমন 2.5 এটা এই মেমোরিটা কিভাবে অ্যাক্টিভ হচ্ছে, এইটার অ্যাক্টিভ হওয়ার পরে এর পাওয়ার ওকেটা ব্যবহার হয়েছে কিনা, পাওয়ার ওকে মানে পাওয়ার গুড এটা ক্রস করে দিছে, তো এইভাবে কিন্তু দেখতে হবে। এবং এটা কার মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে, SLP S4 এর মাধ্যমে অ্যাক্টিভ হয়েছে, তো সেই
সেই জিনিসটা। তো যাই হোক, এইটা হলো আমি যেহেতু আজকে ভিন সেকশন নিয়ে আলোচনা করব, ভোল্টিন সেকশন, তো ওই বিষয়গুলো যাচ্ছি না। এইগুলো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন, অবশ্যই আমি পার্ট বাই পার্ট করে অন্যান্য সেকশন নিয়ে আলোচনা করব। আর যেহেতু আপনারা আইও প্রোগ্রামিং নিয়ে বলেছেন, আমি সেটা এরপরে আমি ওই ভিডিওটা করব। তো এইটা দেখেন 7 জেনারেশনের এই মাদারবোর্ডটার ভোল্টিন সেকশনটা ঠিক এই রকমই আছে, যে দুইটা এন চ্যানেলের মসফেট দিয়ে এই যে সিএলআর হয়ে আপনার 19 ভোল্টটা টোটাল মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা হলো দেখেন ডিসি জ্যাক কানেক্টর, এই যে এটা হলো ডিসি জ্যাক কানেক্টর। ডিসি জ্যাক কানেক্টর থেকে আমাদের এই যে কয়েল PL2, এগুলো হলো কয়েল। এই কয়েল থেকে দেখেন ট্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্র্যাকের মাধ্যমে ফার্স্ট মসফেটে আসবে, তারপরে এর থেকে সেকেন্ড মসফেটে যাবে, তারপরে সিএলআরে যাবে 103। এই যে এইটা হলো সিএলআর, কারেন্ট সেন্সিং রেজিস্টার। এইটার সাথে কার কানেকশন করা থাকে? এটার সাথে কানেকশন করা থাকবে চার্জিং আইসির, দুইটা পার্ট করা থাকে। আর এক একটা মাদারবোর্ডে এক একটা চার্জিং আইসি থাকবে, সেটা আপনি চার্জিং আইসি যে সেম হতে হবে সেম হবে সেটা কখনোই না। যেমন এই মাদারবোর্ডে চার্জিং আইসি যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন এটা হলো চার্জিং আইসি কত, BQ736, মানে 24736। আর এগুলোর ওই যে সিস্টেমটা ওই একই, ভিন আসবে, এসি ডিটেক্ট হবে, তারপরে হচ্ছে এসি ড্রাইভ হয়ে যাবে। এর ভোল্টেজ সেকশনটা ঠিক একটু আলাদা। তো ভিন সেকশনটা বেশি প্রবলেম হয় যদি কোনো কারণবশত আপনার সিএলআর পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ না আসে, তাহলে তো আপনার অন্য কোনো জায়গাতেই মাদারবোর্ড যাবে না। তো এই ডিসি ইন, এই যেখানে লেখা আছে ডিসি ইন, আপনারা দেখতে পাচ্ছেন ডিসি ইনটা। এইটা থেকে আমি বলতেছিলাম যে এই মসফেট কত, এটা PU4301। তাহলে এইটা আমরা দেখব যে PU4301 এটাতে কি যাচ্ছে। পিএসআইডি নিয়ে কথা বলতেছি না, পিএসআইডি নিয়ে কথা বললে আবার অন্যদিকে চলে যাবে। এই যে ডিসি ইন অ্যাডাপ্টার থেকে, আমাদের ডিসি কানেক্টর থেকে এটার হলো সোর্সে আসবে। এই যে গেট, এই গেটটা দেখেন এখানে লেখা আছে ডিসি ইন থেকে দুইটা রেজিস্টর দিয়ে এটা কি করছে, ডিভাইডার সার্কিট বানাইছে, ডিভাইডার সার্কিট বানাই দিয়ে গেট করছে। তার মানে গেটে একদম লো ভোল্টেজ থাকবে। কত ভোল্টেজ থাকবে? যে ভোল্টিন ক্যালকুলেটরটা দিয়ে দেখলাম, আপনারা ঠিক ওইভাবে দেখবেন। এটা কত আছে, 240K, আর নিচেরটা আছে 47K। তাহলে ডিসি এনে 19, এটা হবে 240। এভাবে আপনারা বের করে নেবেন। কোনো কাজ মুখস্থ করে করবেন না, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আসলে মুখস্থ করলে কিন্তু কাজ হবে না। ক্যালকুলেট করি 3.1, এই 3.1 ভোল্টেজ হবে হচ্ছে গেটে। এই গেটে যখনই 3.1 হবে, এটা কি মসফেট বলেন তো? এটা হলো পি চ্যানেলের মসফেট। এটা সোর্স থেকে ড্রেনে আমাদের কত 19 ভোল্ট চলে আসবে, 19 ভোল্ট চলে আসবে, ফার্স্ট মসফেটকে ক্রস করবে ঠিক এই পদ্ধতিতে। তাহলে সে প্রসেসটা হচ্ছে কিনা আমরা দেখে নেব। এরপরে কি হবে, সেকেন্ড মসফেটের কাছে যাবে, আমাদের 19 ভোল্ট আসবে। এটার কত, PQ4410। তো 4410টা আমরা ডায়াগ্রামে দেখব। 4410টা কই, 4410টা আমরা নিচের দিকে যাব। এটা হলো এডি প্লাস, ওইখান থেকে আমাদের চলে আসলো হচ্ছে দেখেন এডি প্লাস, এই যে জায়গাটা এডি প্লাস। এই এডি প্লাসটা আসবে হচ্ছে এইখানে সেকেন্ড মসফেটে। সেকেন্ড মসফেট থেকে আমাদের এই যে ড্রেন থেকে সোর্সে আসবে। এখন এই এডি প্লাসের কনসেপ্টটা, এই জিনিসটা এসি ওকের, এইটা আমি এর আগের আর একটা ভিডিওতে কিন্তু বলছি। আপনারা জাস্ট ওই ভিডিওটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, ওইটা দেখবেন, তাহলে এই কনসেপ্টটা আপনারা ডিটেলস একদম কনফার্ম হতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। এই এসিওকে যখন সিগন্যালটা আসবে তখন কোনটা কোনটা গ্রাউন্ড হবে, তো সেই জিনিসটা দেখলে এই 19 ভোল্টটা এখানে আসবে, এবং তারপরে আমাদের এই 19 ভোল্ট সিএলআরে চলে আসবে। প্রসেসিংটা কিন্তু সেম, মানে আপনার 19 ভোল্ট আসার যেই সিস্টেমটা সেটা, এবং এটা হলো PR4426, এটা হলো এই মাদারবোর্ডের রেজিস্টার। এই যে এটা দেখেন PR4426, এই যে এটা, এবং এই সিএলআর থেকে 19 ভোল্ট পুরো মাদারবোর্ডে চলে যাবে। আর যদি সেকশনটা বলি, আমি যেটা বলতেছিলাম যে ভোল্টেজগুলো যদি দেখতে যাই, দেখেন এটা হলো 3 ভোল্ট 5 ভোল্টের জন্য এই চিপটা, আর 4টা মসফেট দেওয়া আছে, 2টা 5 ভোল্টের, 2টা 3 ভোল্টের। ব্যাক সাইডে যাই আমরা, সব মাদারবোর্ড আপনি যে মাদারবোর্ডে যান সেই মাদারবোর্ডে একই। এই উপরের এই ভোল্টেজগুলো, এই চিপগুলো কিসের আছে? এগুলো হলো গ্রাফিক্সের জন্য, ভিরামের কয়েল এবং হলো গ্রাফিক্সের কয়েল। এই পোর্শনটা বাদ, এটা অনেক মাদারবোর্ডে থাকতেও পারে নাও পারে যদি গ্রাফিক্স ছাড়া হয়। বাকি কি আছে? এখানে ওই যে 3 ভোল্ট 5 ভোল্টের কয়েল আছে, এখানে আছে র্যামের কয়েল, আর এখানে আছে কি 2.5 ভিপিপি ভোল্টেজের জন্য। এটা হলো 16 এমবির বায়োস, এটা 1.8 ভোল্টেজের জন্য 1.8, আর এটা হলো 1 ভোল্টেজের অলওয়েজ ভোল্টেজের জন্য। এটা হলো ভিসিসি এসএ ভোল্টেজের জন্য। এখানে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা দেখবেন আর ডায়াগ্রাম চেক করবেন, আর ভিসিসি কোড এখানে দেওয়া আছে এই প্রসেসরের জন্য। তো দেখেন ভোল্টেজ 6-7 জেনারেশনে এই কটা ভোল্টেজ লাগছে। যখনই আবার 10 জেনারেশন হবে তাহলে কি ভোল্টেজ কমে যাবে? আমি একটা 10 জেনারেশনের মাদারবোর্ড রাখছি আপনাদের জন্য, এখানে মাদারবোর্ডটা দেখাই দিই একটু। এই ভিডিও তো অনেক বড় হয়ে গেছে, এটা দেখাই দিয়ে শেষ করব।
আর অন্যান্য সেকশন সম্পর্কে জানতে চাইলে আপনারা বলবেন, আমি 10 জেনারেশনের মাদারবোর্ড, এখানে এই যে এসআরের মাদারবোর্ড, এটা কিন্তু 10 জেনারেশনের মাদারবোর্ডটা অনেক ছোট সাইজ, কিন্তু দেখবেন কয়েল যদি আমরা গুনতে যাই, কয়েল কিন্তু আপনারা কয়টা কয়েল পাচ্ছি ভোল্টেজ দেখেন, 1 2 3 4 5 6 7 8, তো এই 8টা কয়েল কিন্তু পাচ্ছি 3 5-এর সাথে। তাহলে বুঝতে পারছেন এখানে ভিসিসি এসে অলওয়েজ ভোল্টেজ যা লাগে এটাতে কিন্তু আপনার সব ভোল্টেজ বেশি লাগে। তারপরেও এগুলোর কি হয় যে এগুলোর যদি আপনি কাজ করতে যান তখন কোথায় থেকে কোথায় ভোল্টেজ গেছে যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা এইভাবে 19 ভোল্ট তারপরে কোথায় গেছে এইভাবে চেক দিয়ে আপনারা যেতে পারবেন যে কোথায় যাওয়ার পরে আমাদের ভোল্টেজটা অফ হয়েছে। এটা হচ্ছে সেই মাদারবোর্ড, যে 10 জেনারেশনে এসআরের মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের বোর্ড ভিউ। কাজ করবেন বোর্ড ভিউ এবং হচ্ছে কি দেখে, ডায়াগ্রাম দেখে। এটা হলো 10 জেনারেশনের এই মাদারবোর্ডটার ডায়াগ্রামে দেখলেও কিন্তু আপনি একটা দেখেন ভোল্টেজ রেল দিয়ে দিছে। কাজগুলো খুবই সহজ। এগুলো জাস্ট আপনি 2-5 দিন যদি স্টাডি করেন তাহলে কিন্তু কাজগুলো হয়ে যাবে। দেখেন 19 ভোল্টের পরে তারপরে কোন ভোল্টেজ আসবে, কীভাবে হবে, কয়টা ভোল্টেজ, একটা আপনি এখানে ভোল্টেজ রেলটা দেখলে একটা ধারণা পাবেন যে এই কটা ভোল্টেজ এখানে তৈরি হয়। এখান থেকে কার সাথে কার কানেকশান আছে সেই জিনিসটা বুঝতে পারবেন যে এটা কার সাথে কার কানেকশানগুলো করা থাকে। এইভাবে দেখবেন। আমি যেহেতু ভোল্টিনটা বলতে চাচ্ছিলাম, তো এইটার ভোল্টিনটাও হচ্ছে আমি দেখাই দিই। 10 জেনারেশনের মাদারবোর্ড আসলো, এটা যে আলাদা হবে তা না, সেটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। যে দেখেন এটাও কিন্তু সেম ওই একই, সব আপনি 6-7 জেনারেশন যা দেখলেন সেম কিন্তু একই। দেখেন এটা হলো ফার্স্ট মসফেট, এটা PQB3। এখানে আমাদের প্রথমে 19 ভোল্ট আসবে ডিসি জ্যাক থেকে, তারপরে এই ট্র্যাকটা দেখেন আলাদা। এই তিনটা হলো সোর্স, এইটা থেকে এটাতে কানেকশন করা আছে। এইটার এখন গেটের হিসাবটা কি সেটা আপনি ডায়াগ্রাম দেখেন। আর এটা হলো সিএলআর, এই সিএলআর থেকে আপনার পুরো মাদারবোর্ডে যাবে। PQB4 যদি আমরা এখানে সার্চ দিই, PQB4 হলো সেকেন্ড মসফেট। তাহলে কি হচ্ছে 10 জেনারেশনের এই মাদারবোর্ড বলে যে ভোল্টিন সেকশন আলাদা তা না, 19 ভোল্ট কানেক্টর থেকে আসছে, ফার্স্ট মসফেট ক্রস করে, সেকেন্ড মসফেট ক্রস করে 19 ভোল্ট সিএলআর কাছে পৌঁছা যায়। এবং এই সিএলআরের ওই একই হিসাব চার্জিং আইসির সাথে কানেক্টেড থাকে। এইটার হলো এসিপি এবং এসিএন, এই যে দেখেন এসিপি এসিএন, এবং এটার ভিসিসি আসবে, ভিসিসি আপনার 19 ভোল্ট আসবে। চার্জিং আইসিতে এসি ডিটেক্ট হবে 6 নাম্বার পিনে। এই যে এখানে দেখেন ভোল্টেজ ডিভাইডার সার্কিট বানাই দিছে। এবং এসি ডিটেক্ট কত হবে সেটাও কিন্তু সব বলা থাকে, যে কত থেকে কত, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, সেগুলো বলা থাকে। তারপরে এসি ড্রাইভ হবে, এসি ড্রাইভের মাধ্যমে আপনার হচ্ছে 19 ভোল্ট পাস করবে। এখন এসি ড্রাইভও হতে পারে, কনসেপ্ট আলাদাও থাকতে পারে, সেটা দেখতে হয় যে এটার কনসেপ্টটা কী দিয়ে রাখছে, যে এসি ড্রাইভটার কনসেপ্ট এখানে আছে কিনা। চার্জিং আইসিগুলো দেখার সময় যদি আপনি এখান থেকে বুঝতে না পারেন, ডাটা শিটে ডিটেলস দেওয়া থাকে, সেটা পড়লেও আপনার হবে। আর এমনি কানেকশন কোনটা থেকে কোনটা গেছে সেটা দেখতে গেলে, আপনি বুঝতে গেলে বোর্ড ভিউটা নিয়ে আপনি খুব সহজে বুঝতে পারবেন। 10 জেনারেশন 6-7 জেনারেশন যেটাই হোক না কেন, ভোল্টেজগুলো সব একই রকমই লাগে। আর শুধুমাত্র যদি ধারণা থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা কাজগুলো খুব সহজে করতে পারবো। আর এই 10 জেনারেশন মাদারবোর্ডেও দেখলেন যে ওই ভোল্টিন সেকশনটা একই রকম। আপনারা যদি আদার্স সেকশন সম্পর্কে জানতে চান, যেমন র্যাম অথবা 3 ভোল্ট 5 ভোল্ট অথবা সিপিইউ কোড সেকশন সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করেন যে কোন মাদারবোর্ডের কোন সেকশন সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। আমি সেই মাদারবোর্ডের সেই সেকশন সম্পর্কে একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর নেক্সটে আপনারা যেহেতু আইও প্রোগ্রামিংয়ের উপরে বলছেন, আমি এই মাদারবোর্ডটার উপরে আইও প্রোগ্রাম করে দেখাবো। এখন যে মাদারবোর্ডটা ওপেন করে রাখছি, কীভাবে প্রোগ্রাম করতে হয়। আইওর ভিতরেও তো আপনারা জানেন যে ফাইল থাকে, তো এই ফাইলগুলো নষ্ট হয়ে গেলে কীভাবে প্রোগ্রাম করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আর অন্যান্য বিষয় জানতে চাইলেও আপনারা অবশ্যই কমেন্ট করেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, তারপরেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সে আশায় আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।